ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ, যে যুদ্ধ সংগঠিত হয়েছিল 1914 সাল থেকে 18 সাল। এই যুদ্ধের বীভৎসতা আমরা সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ সাক্ষী থেকেছি। এই যুদ্ধের প্রত্যক্ষ ফল হিসেবে আমরা পেয়েছিলাম লক্ষ লক্ষ নিরীহ সেনাবাহিনীর জীবন অঙ্কুরে বিনষ্ট হতে হয়েছে, তারা মৃত্যুবরণ করেছেন। লক্ষ লক্ষ নারীরা তাদের স্বামী হারা হয়েছেন, তাদের সন্তানরা পিতৃহারা হয়েছেন, এবং সেই সৈনিকদের মা বাবারা তারা সন্তান হারা, তাদের কোল খালি করে দিয়েছে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে সমগ্র পৃথিবী জুড়ে রক্তের দাগ, রক্তের প্লাবন বইতে দেখা গিয়েছে। মানুষের কান পাতলে শোনা যেত মানুষের কান্না, হাহাকার। যেন চতুর্দিকে বিশ্ব জুড়ে এক অন্ধকার নেমে এসেছে। এই অন্ধকার থেকে মনে হয় যেন আর বাঁচার উপায় নেই। যেন যেন মানুষ কঠিন দুঃস্বপ্নের মধ্যে তারা বাস করত। তারা আর নতুন করে বাঁচার স্বপ্ন তারা দেখতে পাচ্ছিলেন না। এই যুদ্ধের আবহেই আমাদের ওয়ার্ল্ড ফেমাস পোয়েট আর দ্য ফেমাস পোয়েম দ্য সেকেন্ড কামিং তিনি লিখলেন, অর্থাৎ দ্বিতীয় আগমন। কে সেই ফেমাস পোয়েট? ডব্লিউ.বি. ইয়েটস। তার ফুল নেম উইলিয়াম বাটলার ইয়েটস। ইনি হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটস ক্লাস 11 এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোয়েমস। এই ডব্লিউ.বি. ইয়েটস জন্মগ্রহণ করেছেন 13 জুন 1865 এবং তিনি মৃত্যুবরণ করেন 1939 সালের 28 জানুয়ারি। ওয়াজ অ্যান আইরিশ পোয়েট, আয়ারল্যান্ডের বিখ্যাত কবি। তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন তার বিখ্যাত কবিতার জন্য। সঙ্গে ছিলেন ড্রামাটিস্ট, নাট্যকার, হ্যান্ড রাইটার এবং লেখকও। এই কবিতাটি পুরোটাই লেখা ঠিক প্রথম বিশ্বযুদ্ধের এই কালো মেঘে ঢাকা পৃথিবীর আবহে এবং মানুষের চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে। সেকেন্ড কামিং কি সেই কবিতার বিষয়বস্তু? তিনি কি বোঝাতে চাচ্ছেন? মেসেজটা কি? এটাই হচ্ছে আমাদের বিষয়বস্তু। লেটস গো। এমসিকিউ মানে কিন্তু বেশ কঠিন। কেন? প্রতিটি ওয়ার্ডের মিনিং, প্রতিটি সেন্টেন্সের মিনিং যদি এক্স্যাক্টলি জানা না থাকে তাহলে কিন্তু উত্তর করা বেশ কঠিন। তোমাদের যাতে সমস্যা না হয় সেই কারণে আমি চেষ্টা করেছি প্রতিটা কঠিন ওয়ার্ডের বেঙ্গলি মিনিং, ইংলিশ মিনিং বলবার, সেন্টেন্স বাই সেন্টেন্স, প্যারা বাই প্যারা তোমাদের মিনিং বলবার, যাতে করে সাধারণ মানের স্টুডেন্টেরও কোনো ধরনের কোনো প্রবলেম সৃষ্টি না হয়। তো লেটস গো। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। আমরা কয়েকটা কঠিন ওয়ার্ডের মিনিং দেখে নিচ্ছি। টার্নিং মিনস আবর্তিত হওয়া। এবারে জায়ার, জায়ার মিন চক্রাকারে ঘূর্ণন। কিরকম? এই যে এইভাবে ঘোরাটাকে বলা হয় জায়ার, বা বাংলায় বলি চক্রাকারে ঘূর্ণন। এবারে দেখি আমরা ফ্যালকন। ফ্যালকন মানে কি? বাজ পাখি। কেমন দেখতে পাখিটা? এই হলো ফ্যালকন বা বাজ পাখি। কি বলছে দেখে নিচ্ছি। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এই ফ্যালকন বা বাজ পাখিটি ক্রমবর্ধমান চক্রাকারে আবর্তিত হতে 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 উপরে উঠে চলে যাচ্ছে। এত দূরে চলে গিয়েছে বাজ পাখিটি যে আর ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনা, তার মালিকের কথা শুনছে না। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। চতুর্দিকে সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র তার পরিধিকে যেন আর ধরে রাখতে পারে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবী জুড়ে যেন অ্যানার্কি মিনস নৈরাজ্য বা অরাজকতা বা বিশৃঙ্খলা সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, রক্ত ম্লান স্রোত বা ঢেউ যেন ঢেকে রেখেছে সমস্ত পৃথিবী। অ্যান্ড এভরিহোয়ার, সর্বত্র। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডাউন, সমস্ত পৃথিবীতে নিষ্পাপতা, নিরহংকারতা, পবিত্রতা যেন ডুবে গেছে। The best lack all convictions. Conviction means আস্থা. The best lack all convictions. অর্থাৎ সেরারা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা তাদের আস্থা হারিয়ে ফেলেছেন। While
দ্য ওটস আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। আর যেখানে যারা সবচেয়ে খারাপ, তারা তারা প্রচন্ড আবেগ উদ্দীপনায় তাদের উৎসব চতুর্দিকে পালিত হচ্ছে। কি বলছেন? আমি আর কটা ওয়ার্ডের মিনিং বলতে চাই। প্যাশনেট মিনস প্রবল আবেগপূর্ণ, আর ইন্টেন্সিটি মিনস তীব্রতা। তাহলে কি দেখলাম আমরা? কবিতাটা কবি শুরু করেছেন একটা প্রতীকের মধ্য দিয়ে, একটা ফ্যালকন বা বাজ পাখির মধ্য দিয়ে। একটা বাজ পাখি কি জানি আমরা? সে তার সে তার প্রভুর, তার মালিকের কথা সবসময় শোনে, একটা শিকারী পাখি। সেই পাখি তার মালিকের কথা শুনছে না। তার মানে এই পাখির মধ্য দিয়ে বোঝানো হচ্ছে সমগ্র পৃথিবীর আধুনিক মানুষ, তারা আজ তার সৃষ্টিকর্তা অর্থাৎ তার ঈশ্বরের কথা, তার ভগবানের কথা তারা আজ শুনছে না, তারা মানছে না। ফ্যালকন পাখি যেমন তার মালিকের কাছ থেকে দূরে, অনেক দূরে চলে গেছে, মানুষ আজ তান্ত্রিকতা, মানুষ আজ নৈতিকতা, শৃঙ্খলাবোধ, মানবিকতাকে বিসর্জন দিয়ে দিনের পর দিন চক্রাকারে, দিনের পর দিন আরো বাড়তে 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 তারা এত দূরে চলে গেছে, বিশৃঙ্খলা, অরাজকতা, নৈতিকতা, মানবতাহীনতার দিক থেকে এতটাই দূরে চলে গেছে এই বাজ পাখিটির মতন, যে তারা আর ঈশ্বরের কথা শুনছে না। আর তার পরিণাম কি? তার পরিণাম হচ্ছে কেন্দ্র অর্থাৎ সৃষ্টিকর্তা আর ধরে রাখতে পারছেন। থিংস ফল অ্যাপার্ট, চতুর্দিকে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এবং পরিণামে মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। নৈরাজ্য, একমাত্র একজন শাসন করছে, তার নাম হচ্ছে নৈরাজ্য। অনৈতিকতা, বিশৃঙ্খলা চতুর্দিকে বিরাজ করছে। আমি এর আগেই বলেছিলাম, প্রথম বিশ্বযুদ্ধ 18 সালে শেষ হয়, 19 সালে এই কবিতাটি লেখা। চতুর্দিকে রক্ত ম্লান ঢেউ, জোয়ার যেন চতুর্দিকে ঢেকে রেখেছে। কেন? আজ মানুষ মানুষকে খুন করছে। ভগবানের যে নির্দেশ বা আদেশ বা মানবিকতা বা নৈতিকতা মানুষ কমপ্লিটলি ভুলে গিয়ে, মানুষ তান্ত্রিক তান্ত্রিকতার উপর ভর করে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করে তারা প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত করেছে এবং কাতারে কাতারে মানুষকে মেরে তাদের রক্তে প্লাবন বইয়ে দিয়েছে। যার জন্য আর শাসককে তার শাসিতরা, প্রজারা শুনছে না, নেতাদের কথা সাধারণ মানুষ শুনছে না। অর্থাৎ মানুষ আজ বিচ্যুত হয়ে গিয়েছে। অ্যান্ড এভরিওয়ার দ্য সেরিমনি ইনোসেন্স ইজ ডাউন। এই বিশৃঙ্খল, এই অরাজকতা, এই নৈতিকতাহীনতা পরিবেশে নিষ্পাপতা, সারল্যতা, পবিত্রতা অর্থাৎ ভালো মানুষের আর কোনো উৎসব নেই। তারা পৃথিবী থেকে যেন মুছে গিয়েছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস। মহান ও মহান মানুষরা, যারা এই জগৎকে, এই পৃথিবীকে যারা টিকিয়ে রেখেছেন, যারা সংস্কার করেছেন, তারা এই অরাজকতায় তারা এগিয়ে আসছে না। তাদের আত্মবিশ্বাস বা আস্থা তারা হারিয়ে ফেলেছেন। while the oats are full of passionate intensity। আর চতুর্দিকে যারা যারা শোষণকারী, যারা হত্যাকারী, যারা খুনি, যারা দুর্নীতিবাজ, যারা ঠক প্রতারক, তারাই আজ প্রবল উৎসাহে, আনন্দ উদ্দীপনায় এর উৎসব চতুর্দিকে পালিত হচ্ছে। এই তো হাল। কেন না আমরা ওই বাজ পাখিটার মতন আমরা নৈরাজ্যের দিক থেকে, অনৈতিকতার দিক থেকে, মানবিকতাহীনতার দিক থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এতটাই দূরে চলে গেছি আমরা আমাদের ফ্যালকনার সৃষ্টিকর্তার কথা আমরা বুঝি না। নেক্সট দেখি, surely some revelation is at hand, surely the second coming is at hand। এখানে আমি দুটো ওয়ার্ড মিনিং বলছি। রিভিলেশন মিনস ঈশ্বরের বাণী বা প্রকাশ বা উদ্ঘাটন। দেখো কি বলছেন, surely some revelation is at hand। যখন মানুষ মানুষ কালো মেঘের চাদরে ঢেকে গেছে তাদের মন, এই সময় কবি স্বপ্ন দেখছেন, আশা দেখছেন। তিনি একটা ফুল কনফিডেন্স তিনি দেখাচ্ছেন।
শিওরলি নিশ্চিত রূপে সাম রিভেলেশন, কিছু একটা উদ্ঘাটন, কিছু একটা প্রকাশ, কিছু একটা আবির্ভাব ইজ অ্যাট হ্যান্ড, একদম সন্নিকটে কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটার আবির্ভাব আসতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিত রূপে নিশ্চিত রূপে দ্বিতীয়বার তিনি আমাদের কাছে আসবেন। এই প্রসঙ্গে আমি বলে রাখি, ক্রিশ্চিয়ানিটিতে বা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তারা বিশ্বাস করেন, তারা দেখেছেন দ্য বুক অফ রেভিলেশন, সেখানে সেখানে তিনি বলেছেন যে যিশু অর্থাৎ সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবানের প্রেরিত পুরুষ বা আত্মা বা তার মেসেঞ্জার বার্তাবাহক এই পৃথিবীর অন্ধকার আবার একদিন হবে, সেই অন্ধকার বিমোচন করবার জন্য, অন্ধকার দূরীভূত করবার জন্য, মানুষকে বাঁচানোর জন্য তিনি আর একবার পৃথিবীতে আসবেন। কবি কেন বলছেন? যেহেতু চতুর্দিকে হাহাকার কান্না, ঠিক সেই প্রেক্ষাপটে কবি আশা দেখছেন আবারও যিশু অর্থাৎ ভগবানের আশীর্বাদ পুষ্ট এক জীব মানুষ অর্থাৎ যিশু, তিনি পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন। দ্য সেকেন্ড কামিং, hardly are those words out when a vast image out of spiritus mundi troubles my sight. এখানে আমি কয়েকটা ওয়ার্ড মিনিং বলবো তোমাদের। দেখো, spiritus mundi মানে বিশ্ব আত্মা, বিশ্ব আত্মা, স্পিরিটাস মুন্ডি, এই হলো স্পিরিটাস মুন্ডি। আমরা এটাকে কি বলি? সমস্ত আত্মার একটা সম্মিলিত রূপ হচ্ছে বিশ্ব আত্মা বা স্পিরিটাস মুন্ডি। দেখো এবারে কি বলছে, যখনই আমি দ্বিতীয়বার আগমনের কথা উচ্চারণ করলাম, হার্ডলি হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, জাস্ট শুধু মনে করার চেষ্টা করেছি, ওয়ার্ডগুলো উচ্চারণ করার চেষ্টা করছি, জাস্ট মনে আমি আশা করছিলাম যে দ্বিতীয়বার যিশু আসবেন। ঠিক সেই মতো হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, তখন আমার মনের মধ্যে উদয় হলো একটা ভাস্ট বিরাট একটা মূর্তি বা প্রতিমূর্তি বা পিকচার, তার স্পিরিটাস মুন্ডি অর্থাৎ বিশ্ব আত্মার একটা মূর্তি যেন আমার চোখের সামনে এলো। একটা বিরাট একটা দৈত্যাকার ছবি আমার সামনে এলো। ট্রাভেলস মাই সাইট, আমি জাস্ট আমি মনে মনে মনের ছবিতে আমি আনার চেষ্টা করেছিলাম যে দ্বিতীয়বার যিশু আসবেন। ঠিক সেই সময় সেই বিরাট বলতে গিয়ে আমার মনে পড়ে গেল এই বিরাট দৈত্যাকার বিশ্ব আত্মার মূর্তি, সেটা আমার এই যে যিশুকে দেখবার যা দেখার চেষ্টা করেছিলাম, সেই দৃশ্যকে কি করে দিল? ট্রাভেলস, ব্যাঘাত সৃষ্টি করে দিল। somewhere in signs of the desert a shape with a lion body and the head of a man। পিকচারটা দেখাচ্ছে দেখো, এই যে দেখো পিকচারটা, এই পিকচারটাই হচ্ছে এই ছবিটাকে বলা হচ্ছে কি বলছে, লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। দেহটা হচ্ছে সিংহের মতন, মুখটা হচ্ছে মানুষের মতন। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল সেই দৈত্যটা, সেই মরুভূমির স্ফিংস, সেই মরুভূমির বালিতে সে স্ফিংসের কথা, যার দেহটা হচ্ছে কিরকম সিংহের মতন আর মুখটা হচ্ছে মানুষের মতন, সেই কিম্ভূত কিমাকার সেই দৈত্যাকার ভয়ঙ্কর একটি ছবি আমার মনের মধ্যে উদ্ভাসিত হলো। এবং উদ্ভাসিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দ্বিতীয়বার কামিং অর্থাৎ যিশুর যে দ্বিতীয়বার আসবেন, এই যে ভাবনাটা, সেই ভাবনাতে বিরাট ব্যাঘাত সৃষ্টি করলো। পারে সেই সেই পিকচারটি, সেই মানুষটি কেমন? আর গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটলেস অ্যাজ দ্য সান, সেই ভয়ঙ্কর দৈত্যটি বা দানবটি, যার দেহটি হচ্ছে সিংহের মতন, মুখটা মানুষের মতন, সেই প্রতিমূর্তি বা সেই ছবিটি বা দৈত্যটি, দানবটি বা জানোয়ারটি বা পশুটি, সে কেমন? গেজ ব্ল্যাঙ্ক, আর দৃষ্টিতে কোনো শূন্যতা, ইনডিফারেন্ট, উদাসীন, পিটিলেস এবং কি নিষ্ঠুর, ভয়ঙ্কর, কঠোর অ্যাজ দ্য সান। মরুভূমির বালিতে, মরুভূমিতে সূর্যের আলো যেমন নির্দয় আগুনের গোলার মতন, সেই পশুটার চাহনি সেরকম। অর্থাৎ বিরাট দৈত্যাকার দানব, একটা বিরাট প্রতিমূর্তি, যেন মনে হচ্ছে এই বুঝে সমস্ত কিছুকে গ্রাস করে খেয়ে নেবে। কি বলতে চাইছেন? এখানে তিনি বলতে চাইছেন যে সমগ্র মানব জাতি যখন বিপন্নপন্ন, সমগ্র মানুষ, সমগ্র জগৎ, প্রতিটা মানুষের মনের মধ্যে যখন শান্তি নষ্ট হয়ে গিয়েছে, কেউ কাউকে মানছে না, বাবা তার সন্তান তার বাবাকে মানছে না, স্টুডেন্টরা তার শিক্ষককে মানছে না, অর্থাৎ সাধারণ লোক তার নেতা নেত্রীকে মানছে, চরম বিশৃঙ্খল পরিস্থিতি, যখন মানুষের মধ্যে আর বাঁচার আশা নেই, ভালো মানুষগুলো আউট হয়ে গিয়েছে, দুর্নীতিবাজ, হকবাজ, খুনিরা চতুর্দিকে দাপিয়ে বেড়াচ্ছে, সেই মুহূর্তে আমাদের কবি
প্রত্যাশা করছেন যিশু দ্বিতীয়বার আসবেন, তিনি এসেই মুক্ত করবেন। এই মনে করতে গিয়ে তার মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর দৈত্যাকার পশুটি। এই দৈত্যটি কিসের প্রতীক? একটা অশুভ ইভিল ইনকার্নেশন, একটা অশুভ, অর্থাৎ পৃথিবী জুড়ে যেভাবে চলছে আগামী দিনগুলোতে আরো ভয়ঙ্কর দিন আসতে চলেছে। এই পশুটা অর্থাৎ টোটাল পৃথিবীকে নষ্ট করে দেবে, ধ্বংস হয়ে যাবে, তার মূর্ত প্রতীক হিসেবে এই পশুটির কথা তার মনে পড়ে গেছে, এবং যার ফলে এই মনে পড়াটাই তার যে যিশুর যে কথা ভাবনাটা সেটাকে যেন ব্যাঘাত সৃষ্টি করেছে। দিস মিনস এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আমরা জানি পিটিলেস মানে নির্মম বা নির্দয়। নেক্সট দেখি আমরা, দেখো, is moving its slow thighs while all about it real shadows of the indignant desert birds. আমি কয়েকটা তোমাদের ছবি দেখাচ্ছি। রিল মানে গোলাকার চাকতি, কিরকম? এই যেটা হচ্ছে রিল বা গোলা, আমরা রিল তো জানি সব, এখনকার ছেলেমেয়েরা বা অনেকেই রিল করে। হ্যাঁ, তো আর কি, দেখো, ইন্ডিগনেন্ট মানে ক্ষুব্ধ বা বিক্ষুব্ধ। আর ডেজার্ট বার্ড কিরকম? এই বার্ড গুলোকে বলা হয় ডেজার্ট বার্ড। চলো দেখি আমরা কি বলতে চাইছে, দেখো, ইজ মুভিং ইটস স্লো থাইজ, ওই ভয়ঙ্কর পশুটা উড়ুর উপর ভর করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসে। while all about it reels shadows of the indignant desert birds, আর ও যখন আসছে ওই কিম্ভূত বিরাট দৈত্যাকার দেহ নিয়ে যখন এগিয়ে আসছে, তার আগমনে এই মরুভূমির পাখিরা বিক্ষুব্ধ হয়ে তারা ঘূর্ণায়মান গতিতে ঘুরছে। কেন? আমরা জানি প্রাকৃতিক যে কোনো দুর্যোগ, বড় বিপদ হলে পরে সবার আগে পশু পাখিরা টের পায়। এই জন্য পাখিরা টের পেয়ে গিয়েছে যে পৃথিবীতে মহাপ্রলয় আসতে চলেছে। পাখিরা সেই বিক্ষুব্ধ চক্রাকারে ঘুরছে, তাদের ছায়া এসে পড়ছে সেই সেই কিম্ভূত কিমাকার সেই দৈত্যাকার পশুটির উপরে, যেন আরো অন্ধকার নেমে আসছে। ডার্কনেস ড্রপস অ্যাগেইন, আবার অন্ধকার ঘনিয়ে এলো। বাট নাও আই নো, কিন্তু তখন আমি জানি, কি জানি, দ্য 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, আমি জানি বিংশত বিংশত বছর আগেকার পাথুরে বা প্রস্তরময় স্লিপ ঘুম, ওয়ার ভেক্সড, বিক্ষুব্ধ হয়েছিল, টু নাইটমেয়ার মিনস দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন বা দুঃস্বপ্ন, তার দ্বারা পায়া রকিং ক্রাডল, ঘূর্ণায়মান দোলনা। কি বলতে চাইছেন? এই যে এটা হচ্ছে রকিং ক্রাডল। তো চলো আমরা বলি, দেখি রে কি আছে। বলছে যে ঠিক এই মুহূর্তে যখন দেখছি ওই ভয়ঙ্কর পশুরা যেন সমগ্র পৃথিবীর ভালো কিছু গ্রাস করে নিয়ে পৃথিবীতে অন্ধকারে ছেয়ে দেবে, সেই সময় কবি কল্পনা করছেন, আমি জানি আজকে 2000 বছর ধরে সেই প্রস্তরময় বা পাথরে সে ঘুম থেকে সে দোলনার মতন দিবা স্বপ্ন ভেঙে দিয়েছে, বিক্ষুব্ধ করে তুলেছে। কাকে? কাকে? এখানে ডাবল মিনিং আছে। এক, যিশু জন্ম পাওয়ার পর তিনি ঘুমিয়ে আছেন, তাকে জাগানো হয়েছে, তিনি জেগে আবার পৃথিবীকে পরিত্রাণের জন্য এগিয়ে আসবেন। আর একটা মিনিং হচ্ছে পশুটা এতদিন, যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন 2000 বছর আগে, তিনি 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 যখন জন্মগ্রহণ করে সেই পশুটি ঘুমিয়েছিল, সেই পশুটাকে জাগ্রত করে দিয়েছিল কে? এই অরাজকতা, অনৈতিকতা, মানবিকতাহীনতা, মূল্যবোধহীনতা, এই পরিবেশ তাকে দোলনার মতন তাকে জাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ হয়ে। সেই পশু এখন কি করছে? অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, সে ভয়ঙ্কর সেই দৈত্য পশুটি, সেই পশুটা কি করছে? ইটস আওয়ার কাম ডাউন এট লাস্ট, অর্থাৎ এটাও ডাবল ইন্টারপ্রিটেশন আছে। যিশু জন্মগ্রহণ করেছেন, এই যে তার 2000 বছর আগে তিনি যে চক্রটি শুরু করেছিলেন জন্মানোর পর, এই যে 2000 বছর পূর্ণ হতে চলেছে, এ পূর্ণ হবে কখন? আর যখন পূর্ণ হবে সমস্ত পৃথিবী জুড়ে এরকম কালো মেঘ আসবে, সমগ্র পৃথিবীতে ভালো মানুষের কোনো স্থান থাকবে না, খারাপ মানুষেরাই এন্টি ক্রাইস্ট, খ্রিস্টান বিরোধী একটা মতবাদ হিসেবে বা খ্রিস্ট ধর্মকে নষ্ট করে দেওয়ার জন্য একটা দৈত্যের আবির্ভাব হবে স্ফিংসের মতন। সেই দৈত্য এসে সমস্ত কিছু চুরমার করে দেবে। এটাই তো তার আদর্শ পরিবেশ। এই তো বিশ্বযুদ্ধের ফলে তৈরি হয়েছে সমগ্র পৃথিবীর মানুষ জুড়ে। তাই কল্পনা করেছেন যে হয়তো এই পশুটি আবার এগিয়ে আসছে, স্লাউসেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। কোথায় এগিয়ে? স্লাউসেস মিনস মানে অলস ভঙ্গিতে বা জবুথবু হয়ে সামনের দিকে অগ্রসর হওয়া। কি বলছে? এই পশুটি এখন কি করছে? এই পশুটি এখন হেলতে দুলতে জবুথবু হয়ে
সামনের দিকে এগিয়ে আসছে। কোথায় যাচ্ছে? বেথলেহেম। বেথলেহেম মানে একটা সিটি। বেথলেহেম যেখানে কি করেছে আমাদের যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, এখন বেথলেহেম সিটি। সেটা হচ্ছে একটা জেরুজালেম প্যালেস্তাইনে অবস্থিত। হ্যাঁ, তো একটা সিটি এখন, এই হলো সিটি যেখানে আমাদের আহ, ভগবান প্রেরিত পুরুষ বার্তাবাহক, শান্তির বার্তাবাহক যিশু জন্মগ্রহণ করেছেন। এই পশুটি এই জবুথবু হয়ে আগ্রাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন বেথলেহেমের দিকে। কেন? এটাও ডাবল ইন্টারপ্রিটেশন। কবি বলতে চাইছেন, একটা একটা মত আছে, সে জেরুজালেমের দিকে যিশু জন্মগ্রহণ করবার কথা 2000 বছর পরে, সেখানে জন্ম না নিয়ে জন্ম নেবে কে? একটা বিস্ট, দানব। আর একটা কি, আর একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে, অর্থাৎ পৃথিবী যেহেতু চরম আহ, অরাজকতা বিস্তার করছে, চরম খারাপ অবস্থায় আছে, এই মুহূর্তে যিশু আবার জন্মগ্রহণ করবে। কি বলতে চাইছে? সে জবুথবু হয়ে বেথলেহেমের দিকে যাচ্ছে, আবারও কি সে জন্ম নেবে? কি বলতে চাইছে? দেখো, সে- সেই পশুটি, অর্থাৎ অশুভর প্রতীক সেই পশুটি, সেই দুর্বার, মানে তার পায়ের উপর ভর করে ধীরে ধীরে জেরুজালেম বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে, যেন সেই কালো অন্ধকার মেঘকে আরো জোরালো করে দিয়ে পৃথিবীতে যত কিছু ভালো আছে সবাইকে শেষ করে দিয়ে পৃথিবীতে তাদের রাজত্ব করবে। আমরা জানি এন্টি ক্রাইস্ট বা খ্রিস্টান বিরোধী একটা মতবাদ ছিল। তাতে বুক অফ রেভেলেশনে বলা ছিল যে পৃথিবীতে কিছুই ভালো থাকবে না, খারাপরাই রাজত্ব করবে। ঠিক সেই সময় যিশু আবার পৃথিবীতে আসবেন, এই পাপীদেরকে শাস্তি দেবার জন্য আর ভালোদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই বিশ্বাসী কবি বলছেন, সেই মরুভূমির স্ফিংস পাখিটার মতন করে সেই পশুটি এগিয়ে যাচ্ছে, পাখিরা বিক্ষুব্ধ ছায়া দিচ্ছে, যেন অন্ধকার নেমে আসছে, আবার যেন পশুটি সেই তার 2000 বছর নিষ্ঠুর ঘুম থেকে উঠে সে এগিয়ে চলেছে এই বেথলেহেম বা বেথলেহেমের দিকে জন্মগ্রহণ করবার জন্য। যাকে কিনা কবি কল্পনা করছেন যে এই পশুটি অ্যাকচুয়ালি কি? এই পশুটি হচ্ছে আধুনিক মানুষের আধুনিক যন্ত্র, আধুনিক চলনা, ভগবানবিহীন, ঈশ্বরবিহীন চলনা। এই চলনার বীজ স্বরূপ জন্মগ্রহণ করতে চলেছে এই পশুটি। দিস ইজ হোয়াট অল, দিস ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। আমি বললাম তোমাদের, এরপরে এরপরে এই কবিতা থেকে প্রচুর এমসিকিউ তোমাদের থাকবে। পরের রবিবার ঠিক রাত 8টায় আমি তোমাদের লাস্ট পোয়েম, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে শেষ কবিতা, ওয়েস্টমিনস্টার ব্রিজ, আমি তোমাদের আপলোড করবো। বাই।